চুপ, একদম চুপ সালি, নইলে জানে শেষ করে ফেলবো। তুমি কে? হ্যাঁ, তুমি কে? কেন আমায় মারতে চাইছো? কি চাও তুমি? চুলের মুঠি সজোরে চেপে ধরে মাটিতে পড়ে থাকা কাজলির তলপেটে একটা কোষে লাথি মারল এক দীর্ঘদেহী পুরুষ। তার গোটা শরীরটা ঢাকা কালো রেইনকোটে, শরীর চুইয়ে টুপটাপ করে নেমে আসছে বৃষ্টির জল। প্যান্টের খানিকটা অংশ জুড়ে থকথকে কাদা, যেন এইমাত্র কবরের মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে সে। কেমন যেন একটা গা গুলিয়ে ওঠা গন্ধ তার সারা শরীর জুড়ে। কি চাই? হ্যাঁ, আমি কি চাই? কথাটা বলে খিক খিক করে হেসে উঠল লোকটা। মেয়েটিকে হাত ধরে তুলে অন্ধকার ঘরে রাখা তক্তপোষের ওপরে সযত্নে বসালো সে। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে। জানালার রঙিন কাচের বাইরে থেকে ঝলসে উঠছে বেগুনি বিদ্যুতের ঝলক। তুমি ঘরের ভেতর এলে কি করে? কি চাও? টাকা, সোনার গয়না? টাকা, গহনা? বেশ মজা পেয়েছে যেন লোকটা। এমন এক ভাবান্তর দেখিয়ে জোরে জোরে দুই হাতের তালু একে অপরের ওপর আঘাত করে বদ্ধ ঘরে হাততালি দিয়ে উঠল সে। হ্যাজাক লণ্ঠনের আলোটা তখনও ধিকি ধিকি জ্বলছে। মৃদু আলোয় সেই মহিলা দেখতে পেল ওই দীর্ঘকায় পুরুষ অবয়বটি ঘরের টেবিলে রাখা গ্রামোফোনের কাছে গিয়ে দাঁড়ালো। একটি ডিস্ক তুলে নিল সে। ডিস্কের গায়ে সযত্নে চুম্বন এঁকে দিয়ে সেটি গ্রামোফোন যন্ত্রটির ভেতরে পুরে কাঁটা জায়গাটা স্থাপন করে দিতেই সেটি বেজে উঠল। বিখ্যাত সঙ্গীত শিল্পী ভেঙ্কটেশ নারায়ণের সেতারের এক সুর। এরপর জানলার কাছে রাখা ইজি চেয়ারটায় গিয়ে বসল সেই যুবক। বৈধব্যের বেশ ধারণ করে প্রশাসনের চোখকে ধুলো দিয়ে সপ্তপদী, তুমি ভেবেছ যে প্রকৃতিকেও ফাঁকি দেবে? প্রকৃতি যে অন্যায়ের প্রতিশোধ নেয় সপ্তপদী। ক্যাচক্যাচ শব্দে ক্রমাগত তুলে চলেছে চেয়ারটি। গ্রামোফোনে বাজতে থাকা সেতারের ঝংকার তখন গোটা বাড়িটাকে এক অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ডুবিয়ে দিয়েছে যেন। কে তুমি? তুমি কি আমায় মারতে চাও? মারতে? ছি 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 ছি, তোমার মতো বেবিশ্বকে মেরে আমার হাত নোংরা করার কোনো মানেই হয় না। মুখ সামলে! তুমি কে, হ্যাঁ, যে আমার চরিত্রে দাগ লাগাতে চাইছো? চরিত্র? বিখ্যাত নটবর থিয়েটারের অপরূপ রূপসী অভিনেত্রী সপ্তপদীকে বেবিশ্ব বললাম বলে রাগ হলো বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, তোমার আবার আত্মসম্মান বোধ আছে নাকি? দেখো, আমার স্বামী সম্প্রতি মারা গিয়েছেন। বাড়িতে আমি একা, সমর্থ মেয়ে মানুষকে একা দেখে তার ঘরে ঢুকে যথেচ্ছাচার করতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? বিবেক? বিবেক? বিবেক বলে আদৌ কিছু হয় বুঝি? শব্দটা নিতান্তই অভিধানিক এবং সামাজিক প্রেক্ষাপটে বড্ড অমলিন এবং অসামঞ্জস্যপূর্ণ বটে। কারণ সমাজের চোখে যা স্বাভাবিক, সচল এবং দৃঢ়, যা কিনা কোনো রকম ভাবে সমাজের বিধি নিষেধ অমান্য করে না, তাকেই তো বিবেক বলে, তাই না? তাছাড়া বিবেকের পাটটা তোমার থেকে না নিলেও চলবে। আমি কিন্তু চিৎকার করব, লোকজনও করব। নিশ্চিন্তে ভাব দেখিয়ে রেইনকোট হাতড়ে একটা সিগারেট বাক্স বের করে আনলো লোকটা। গ্রামোফোনে বাজতে থাকা সেতারের সুরে মাথা দোলাতে দোলাতে সেখান থেকে একটি সিগার বের করে ঠোঁটে রাখল সে। তবে প্যাকেটটিকে দেখে সপ্তপদী কেমন যেন চমকে উঠল। এই কি, এই সিগারেটটা তো তোমার স্বামী নিতেন, তাই তো? ভারতীয় নৌবাহিনী বিভাগের একজন সুদক্ষ সেনানায়ক, ক্যাপ্টেন তীব্র প্রহর সিংহ রায়। কি, তাই না? কে কে তুমি? তুমি আমার স্বামীর একই কোম্পানির সিগারেট? তাহলে তাহলে তুমিও নাও? তাছাড়া ওনার নামটাই বা তুমি তুমি জানো কি করে?
চেয়ারে দুলতে থাকা শরীরটা নিশ্চুপ হয়ে গ্রামোফোনের ঘুরতে থাকা কাঁটার দিকে একদৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে রইল। ধীরে ধীরে এক অদ্ভুত ভারী কণ্ঠে সে বলে উঠল, বড্ড প্রশ্ন করো তুমি সপ্তপদী, বড্ড কৌতূহল তোমার, তার সাথে লালসা, অর্থের, শরীরের, ক্ষমতার। আর তড়াক করে ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সেই দীর্ঘকায় যুবকটি। তক্তপোষের ওপর রক্তাক্ত শরীরে বসে থাকা যুবকটির তখনও মাথা চুইয়ে রক্ত ঝরছে। রাতের অন্ধকারে এইভাবে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে কোনো জাদু বলে বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করে অতর্কিতে ঘুমন্ত সপ্তপদীকে এক ঝটকায় মাটিতে ফেলে তার মাথাটা মার্বেলের মেঝেতে ঠুকে দিল, এক মুহূর্তের জন্য বুঝতে পারছিল না সে। যুবকটিও মহিলার কানের কাছে মুখটা নামিয়ে এনে বলল, আর স্বেচ্ছাচারিতার মানে মানে এটাই মিসেস সিংহ রায়, আপনি অর্বাচীনের মতো কাজ করে ফেলেছেন যে। বড্ড লোভ, বড্ড বেশি লোভ, আর তাই তাই তোমাকে মরতে হবে। আপনি শব্দটার অকস্মাৎ ব্যবহার যে মহিলাটিকে কটাক্ষ করার জন্যই ব্যবহার করা হয়েছে সেটা বুঝে ওঠার আগেই এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সপ্তপদী সজোরের সামনে দাঁড়িয়ে থাকা লোকটার তলপেটে সজোরে একটা লাথি চালাতেই সে মুখ দিয়ে একটা ওক শব্দ করেই দূরে ছিটকে পড়ল। সপ্তপদী এই সুযোগটা পেতেই চেয়েছিল। যুবকটি নিচে পড়ে যেতেই সে ঘরের টেবিলে রাখা টেলিফোনের দিকে ছুটে গেল। দ্রুত হাতে ডায়াল করলো একটি নাম্বার। বেশ কয়েকবার রিং হতেই ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো একটি ভারী পুরুষ কণ্ঠ। বেলগাছিয়া থানা, আমি সাব ইন্সপেক্টর কমল বলছি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমি সপ্তপদী দেবী বলছি। আপনি আমায় বাঁচান ইন্সপেক্টর, হ্যাঁ আপনি বাঁচান। দাঁড়ান দাঁড়ান, সপ্তপদী মানে নটবর থিয়েটারের অভিনেত্রী সপ্তপদী সিংহ রায়, যিনি নেভি অফিসার দীপ্রপ্রভ সিংহ রায়ের স্ত্রী, কি তাই তো? হ্যাঁ তাই, ঠিক তাই অফিসার। আমার বাড়িতে রাতের আঁধারে এক অজ্ঞাত পরিচয় যুবক এসে ঢুকেছে। সে আমায় প্রাণে মারতে চাইছে। আপনি আমায় উদ্ধার করুন অফিসার, বাঁচান আমায়। আপনি একদম চিন্তা করবেন না মিসেস সিংহ রায়, ততক্ষণ আপনি একটু নিজেকে নিজে রক্ষা করুন। পারলে লোক জড়ো করুন কিংবা নির্দিষ্ট কোনো ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিন। ততক্ষণ বাইরে বেরোবেন না যতক্ষণ না আমরা গিয়ে পৌঁছাচ্ছি। ঠিক সেই মুহূর্তে মাটিতে পড়ে থাকা যুবক তড়িৎ গতিতে দুই হাতে ভর দিয়ে মাটিতে উঠে বসল। শালি, পুলিশে ফোন করে ভেবেছিস বেঁচে যাবি? কথাটা বলে একটা পা বাড়িয়ে সজোরে সপ্তপদী দেবীর পায়ে আঘাত হানল সে। রিসিভারটা হাত থেকে খসে পড়ল মাটিতে। ওই প্রান্ত থেকে তখনও পুলিশের অফিসারের ক্রমাগত হ্যালো হ্যালো শোনা যাচ্ছে। ওইদিকে সপ্তপদী মাটিতে আছড়ে পড়তেই এক হিংস্র জান্তব চিৎকার করে সেই পুরুষটি তার শরীরের ওপর আছড়ে পড়ল। তার পেটের ওপর বসে ক্রমাগত তার গালে ঠেসে ঠেসে থাপ্পড় কষাতে কষাতে বলে উঠল, মৃত্যুর ওই প্রান্তে আর কোনো যন্ত্রণা তোমায় স্পর্শ করতে পারবে না সপ্তপদী। আর হ্যাঁ, আমি 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 তোমায় সেখানে নিয়ে যাব, কথা দিচ্ছি। কিন্তু তবুও তোমায় পরপুরুষের বুকে দেখতে পারবো না, পারবো না, পারবো না। কথাটা বলেই ঝুলতে থাকা ফোনের তার সপ্তপদীর গলায় সাপের মতো পেঁচিয়ে ধরল সে। ছাড়ো, ছেড়ে দাও আমায়। আমায় মেরে ফেলেও তুমি বাঁচবে না, পুলিশ এলো বলে। আসতে দাও, আসতে দাও, আমিও চাই তারা আসুক। ফোনের ওই প্রান্ত থেকে তখনও ক্রমাগত হ্যালো হ্যালো ভেসে আসছে। টেলিফোনের তারটাকে আরও কয়েক পাক গলায় জড়িয়ে ধরে রাতের সেই আগন্তুক হিস হিস শব্দে বলে উঠল, কাজটা না করলেই পারতে সপ্তপদী। মৃত্যুর খেলা সবে শুরু হলো। এর শেষ যেদিন হবে ওই দিন আমি নিজে আত্মপ্রকাশ করব, তার আগে নয়। নয় শব্দটার উপর জোর দিয়ে সেই দীর্ঘকায় পুরুষটি মেয়েটির গলায় পা চেপে ধরে গর্জন করে বলে উঠল, যবে যবে এই দুনিয়ায় অধর্মের ছায়া নেমে এসেছে শয়তানের অগ্রদূত, জন্ম নিয়েছে এক মাসিহা। নানান রূপে, নানান পরিচয়ে সে ফিরে ফিরে এসেছে। আর এই মুহূর্তে এই
আমি তোমায় তোমার কৃতকর্মের অপরাধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলাম। চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে এসেছে মেয়েটি, তবে মৃত্যু এখনো ঘটে। লোকটা রিসিভারটা কানে তুলে নিল। ফোনের ওই প্রান্তে থাকা পুলিশ অফিসারকে আদেশের সুরে বলে উঠল, মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিলাম, পারলে আটকে দেখান অফিসার। হ্যালো হ্যালো, আপনি যেই হন আইনের হাত থেকে পালাতে পারবেন না। ধরা আপনি ঠিকই পড়বেন। ধরা পড়বো বুঝি? তাই তাহলে ধরুন দেখি আমায়, দেখি আপনাদের কত দম। ফোনটা এক তীব্র হুঙ্কার ছেড়ে মাটিতে আছড়ে ফেলল লোকটা। এরপর মাটিতে শুয়ে থাকা সপ্তপদীর মাথার চুল চেপে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলল বিছানার দিকে। বিছানার ওপর তার শরীরটাকে পাজাগোলা করে ছুঁড়ে ফেলে বলে উঠল, মৃত্যুর জন্য প্রস্তুত হও সপ্তপদী। এরপর এক পৈশাচিক কাণ্ড ঘটল, যা অপরাধ জগতে এক বিরল দৃষ্টান্ত। সে সপ্তপদীর চুল টেনে ধরে তার গলায় ফাঁসের মতো করে পেঁচিয়ে নিল। এরপর তার চুলের বাকি অংশ সিলিং ফ্যানের সাথে বেঁধে দিল। ছটফট করছে তার গোটা শরীর। থিয়েটারের স্টেজে যে চুল সকলের প্রশংসার দাবিদার, সেই চুল আজ তার মৃত্যু ফাঁস। খাট থেকে ফুট তিনেক উঁচুতে ঝুলছে তার গোটা শরীর। মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমায় মুক্তি দাও। আমিও যে মুক্তি পাইনি, তোমায় কিভাবে দেব? নরকের আগুনে জ্বলতে জ্বলতে যে আশা বুকে নিয়ে বেঁচেছিলাম, সেসব এক লহমায় তুমি মাটিতে মিশিয়ে দিয়েছিলে সপ্তপদী। তুমি 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 কে? আমি কে? আমি সজোরে হো হো করে হেসে উঠল সে। ধীরে ধীরে তার মাথা থেকে রেইনকোটের অংশটা, যা এতক্ষণ তার মুখ ঢেকে রেখেছিল, সেটা খুলতেই শূন্যে ভাসতে থাকা সপ্তপদীর মুখে জড়ো হলো যেন এক রাস বিস্ময়। তুমি কিভাবে? ব্যাস, শেষের এই দুটো শব্দ, এবং এরপরেই তার শরীরটা শূন্যে ক্যাচ ক্যাচ শব্দে দুলতে লাগলো। প্রাণহীন, নিথর, নিষ্প্রভ। শুধু চোখ দুটো প্রবল বিস্ময়ে বাইরে ঠিকরে বেরিয়ে এসেছে। সেটা যন্ত্রণার অনুভূতি নাকি অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হওয়া, তা বলা কঠিন। ঈশ্বর সপ্তপদীর আত্মাকে সদ্গতি প্রদান করুক। পরজন্মে যেন তাকে পরজীবী হয়ে বেঁচে না থাকতে হয়। লালসা, একমাত্র মৃত্যুই লালসাকে চিরতরে বিলুপ্ত করতে পারে। ঘরের টেবিল থেকে একটা ছোট্ট প্যাড তুলে নিল সে। তাতে খসখস করে কয়েকটি কথা লিখে নিল। ঠিক সেই সময় ঘরের মূল দরজায় টোকা পড়ল। বাইরে থেকে শোনা গেল বেশ কয়েকজন পুরুষের ভারী গলা। মিসেস সিংহ রায়, আপনি ভয় পাবেন না, আমরা চলে এসেছি, দরজাটা খুলুন। ততক্ষণে মাথার বেশ খানিকটা চুল ছিঁড়ে সপ্তপদীর শরীরটা বিছানায় আছড়ে পড়েছে। মৃত শরীরটা এক ঝলক দেখে নিয়ে হাতে লেখা সেই কাগজটাকে সযত্নে টেবিলের উপর রাখা পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে লোকটা জানালার দিকে এগিয়ে গেল। আকাশ থেকে বর্ষার ফলার মতো বৃষ্টি নিচে নেমে যাচ্ছে। সিক্ত করছে রুক্ষ জমি। মাটি তখন বেশ নরম। আর দেরি করল না সে। দরজায় তখন আঘাতের পর আঘাত হয়ে চলেছে। মুখ ঘুরিয়ে অস্ফুটে হেসে উঠল লোকটা। শেষবারের মতো শুধু একটি মাত্র শব্দ উচ্চারণ করল, মূর্খের দল। এরপর সজোরে জানলা দিয়ে সোজা নিচে লাফ মারল। এদিকে ছোট্ট একটা ধপ করে শব্দ, ওইদিকে ঘরের দরজাটা সজোরে মাটিতে লুটিয়ে পড়ার আওয়াজ, কয়েকটি জোরালো টর্চের আলো, কয়েকটি ভাষা ভাষা কণ্ঠস্বর, এবং তারপরেই রহস্যজনক মৃত্যু। গতকাল রাতে নটবর থিয়েটারের অভিনেত্রী সপ্তপদী সিংহরায়কে মৃত অবস্থায় তার নিজের বিছানায় উদ্ধার করা গিয়েছে। আত্মহত্যা নাকি খুন, সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ প্রশাসন। মৃত্যুর আগে তিনি থানায় ফোন করে জানিয়েছিলেন যে কেউ তাকে খুন করতে চাইছে।
বেলগাছিয়া থানার এক ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে তার বাড়ি থেকে ফোন গিয়েছিল। এমনকি কথোপকথন চলাকালীন তিনি এক অজানা পুরুষের কণ্ঠও শুনতে পান। মৃত্যুর কারণ হিসেবে কয়েকটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সপ্তপদী দেবীর মৃত্যুর আঘাতজনিত কারণ কিংবা শ্বাসরোধ হয়ে ঘটেনি, হয়েছে হৃদযন্ত্র বিকল হওয়ার কারণে। ফরেনসিক বিভাগ তদন্তকালে ফ্যানের গায়ে এবং বিছানায় বেশ কয়েক গাছি চুলও উদ্ধার করেছে। মাথার চুল যেন খুলি থেকে কেউ সজোরে টেনে নিয়ে ছিঁড়ে নিয়েছে। মৃত্যুর আগে তিনি এমন কিছু দেখেছিলেন যা তার দুর্বল হৃদযন্ত্রের কাছে গ্রহণযোগ্য ছিল না। তদন্তকালে পুলিশ একটি সুইসাইড নোটও খুঁজে পান এবং তারই সাথে ধস্তাধস্তির চিহ্ন থাকলেও দ্বিতীয় কোনো ব্যক্তির খোঁজ মেলেনি। তদন্ত এখনো চলছে। এই ঘটনার পরবর্তী খবর জানতে বঙ্গবার্তার নিজস্ব প্রতিবেদনে চোখ রাখবেন। সংবাদপত্রের খবরটা একটানা পড়ে জিজ্ঞাসু দৃষ্টিতে খানিকক্ষণ ব্যোমকেশের দিকে চেয়ে রইলাম। ও তখন তার চিরাচরিত ভঙ্গিমায় ঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজে এক মনে জানলার বাইরে তাকিয়ে কি যেন দেখে চলেছে। দেওয়াল ঘড়িতে সময় জানান দিচ্ছে সকাল 7টায়। আমি ওকে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো ভায়া, কলকাতা শহরটা দেখছি আর সুরক্ষিত নয় হে। তা কি ভাবছো বন্ধু, তাড়াতাড়ি গুটিয়ে বেনারস যাত্রা করবে নাকি? বেনারস? তা হঠাৎ বেনারস কেন? তীর্থ করার জন্য তো বিস্তর জায়গা রয়েছে। তা বটে, তবে যদি বলি বেনারস জায়গাটার নাম উচ্চারণ করা এক বিশেষ কারণে। কি কারণ? সেটা না হয় পরে বলবো, তার আগে বলো, তুমি কখনো সপ্তপদী দেবীর থিয়েটার দেখেছো? আর ওনার স্বামীর মৃত্যু হয়েছে জানো নিশ্চয়ই। হ্যাঁ, সে কয়েকবার গিরিশ মঞ্চে ওনার অভিনয়ের সাথে সাক্ষাৎ হয়েছে বই কি। অসাধারণ অভিনেত্রী, যেমন রূপসী তেমনই গুণী। হ্যাঁ, খবরে পড়েছিলাম বই কি। জার্মানদের সঙ্গে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লালমুখ সাহেবদের যুদ্ধ লাগলো আর কি, সেই সময় তিনি ছিলেন নৌবাহিনীর ক্যাপ্টেন। সমুদ্রপথে যুদ্ধ চলাকালীন হঠাৎ জার্মানদের বিমানের একটি কামানের গোলা এসে আছড়ে পড়ে তাদের জাহাজে। এরপর আর কি, বিধ্বংসী অগ্নিকাণ্ড, শয়ে শয়ে মৃত লাশ ভেসে উঠছিল ভারত মহাসাগরের জলে। প্রত্যক্ষদর্শীদের মতে ওই সময় তিনি, অর্থাৎ সপ্তপদী দেবীর স্বামী ক্যাপ্টেন দীপ্রপ্রভ সিংহ রায়, জাহাজের ডেকে ছিলেন। তার লাশ আজও খুঁজে পাওয়া যায়নি। সেই যুদ্ধে ইংরেজদের জয় ঘটলেও অনেক অর্ধমৃত সেনাদের জার্মান যুদ্ধবন্দী করে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল। এবার তাদের মধ্যেও তিনি ছিলেন নাকি গোলার আঘাতে তার সলিল সমাধি ঘটেছে সেটা বলা মুশকিল। তবে ইংরেজ সরকার কিন্তু বহু আগেই তাকে মৃত ঘোষণা করেছে। হ্যাঁ, কারণ প্রমাণ পাওয়া যায়নি। না পাওয়া গিয়েছে তার মৃতদেহ, আর না জার্মানদের হাতে যুদ্ধবন্দীদের কোনো লিস্ট। তার ফলেই কি এই শোক সামলাতে না পেরে সপ্তপদী দেবী আত্মহত্যা করলেন? যদি আত্মহত্যা করেই থাকেন, তাহলে ওই পুলিশ অফিসারের সঙ্গে সেই পুরুষ কণ্ঠ কথা বলল, সেটা কার? সবটাই বড্ড ধোঁয়াশা। তবে লালবাজার একবার অন্তত এই বিষয়ে আমার সাহায্য নেবে বলেই আমার বিশ্বাস। সাধারণ কোনো খুন কিংবা ডাকাতির কেস হলে এতটা নিশ্চিতভাবে বলতে পারতুম না ভাইয়া। তবে এই ঘটনা সত্যি বিরল। আমরা যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলাম, সেই সময় ঠিক এই কথাটাই বলতে বলতে আমার শ্রদ্ধেয় বউ ঠাকুরন হাতে দিস্তা খানেক লুচি হাতে ঘরে প্রবেশ করল। তার ঠিক পেছনে চায়ের ট্রেতে হাতে দাঁড়িয়ে রয়েছে মূর্তিমান পুঁটিরাম। পুঁটিরাম এই বাড়ির ভৃত্য হলেও তাকে অবশ্যই আমরা সেই চোখে দেখি না। বাড়ির বাকি সদস্যের মতোই সেও আমাদেরই একজন। প্রথমেই বলি, জ্যোতিষ চর্চা আমিও যে জানি না সেই কথা হলপ করে বলি কি করে। আমার মতে কি বলে জানো? একটা লুচি আলুর দম সুতো মুখে পুরে আমি বলে উঠলাম, কি? জ্যোতিষী আর সত্যান্বেষী, এই দুই সত্তা পয়সার দুটো পিঠ। একজন ভবিষ্যৎ গণনা করে, গ্রহের প্রতিকারের উপায় বলে, আর একজন ভবিষ্যতে কিভাবে অপরাধ ঘটতে পারে তারই ছক কেটে অপরাধীকে ধরার জন্য চাল বিস্তার করে। ভবিষ্যৎ যে আমিও খানিক বলতে পারি, তার প্রমাণ দেখবে। ওর কথা শেষ হওয়া মাত্র স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসছে। স্থূলকায় শরীর, সঙ্গে ভারী বুটজোড়ার শব্দ। এমন বুটজোড়া সাধারণত পুলিশের পায়ের থাকে। এই নির্ঘাত বিধুবাবু। আমি সাগ্রহে আরও একটি লুচি মুখে পুরে দিয়ে চিবোতে চিবোতে বললাম, তোমার ধারণা যে সবসময় সঠিক হবে
এমন তো কোনো কারণ নেই, অন্য কেউ তো হতে পারে। হুম, লালবাজার থানার বড়বাবুর শারীরিক ঘটন এবং চলার ভঙ্গিমা আমার জানা রয়েছে। চেনা মানুষের প্রতিটি পায়ের শব্দ আমার মুখস্থ, বুঝলে ভাইয়া? তাহলে দেখাই যাক তুমি সঠিক কিনা। সবকটা লুচির সদগতি সেরে চায়ের কাপে ঠোঁট ছুঁইয়েছি, ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। ও হাসি মুখে দরজাটা খুলে দিয়েই বলে উঠল, আসুন আসুন বিধুবাবু, এই গরিবের ভিটেতে আপনাকে সুস্বাগতম। আমার বাড়ির ঠিকানা তো এক প্রকার ভুলেই বুঝেছিলেন। জুতো বারান্দায় খুলে রেখে একগাল হাসতে হাসতে বিধুবাবু বললেন, পুলিশের চাকরি মশাই, বোঝেনি তো কেমন হ্যাপা। ভাবছি রিটায়ারমেন্টের পর একটা গোয়েন্দা সংস্থা খুলব। আপনি কিন্তু সেই সংস্থার কর্ণধার হবেন, আগেই বলে দিলুম। বাহ, আপনি দেখছি আগাম পরিকল্পনা করেই রেখেছেন মশাই। ওর এই কথা শুনে স্বভাবসিদ্ধ হাসি হেসে সোফায় গায়ে এলিয়ে দিলেন বিধুবাবু। আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি বিধুবাবুর জন্য চা আর কটা লুচি ভাজার ব্যবস্থা করি। আরে না না বৌদি, সেসব থাক, এক কাপ চাই যথেষ্ট। আমি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। বৌঠান মাথা নেড়ে রান্নাঘরের দিকে চলে যেতে এইবার বিধুবাবু চাপা গলায় বলে উঠলেন, খবরটা পড়লেন নাকি মশাই? কোনটা বলুন তো? খবর তো অনেক বেরোয়, কোনোটা কাজের আবার কোনোটা নিতান্তই বিনোদনের। আরে মশাই, আজ বঙ্গবার্তার প্রথম পাতায় যে খবরটা বেরিয়েছে সেটার কথা বলছিলাম। ও তাই বলুন তো, আপনার বুঝি সেই হেতু আগমন? প্রশ্ন করল। হ্যাঁ, তবে আর কি, আর বলবেন না মশাই, সাংঘাতিক কাণ্ড। ভদ্রমহিলা তো ঘরে একাই থাকতেন, স্বামীটা তো যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন বলেই জানি। হ্যাঁ, তবে লাশ মেলেনি। তাহলে সে যে মৃত এটা বলছেন কিভাবে? জার্মানদের তোপের গোলায় গোটা যুদ্ধজাহাজের মাঝখান থেকে চির ধরেছিল। বেশিরভাগ ধরা পড়েছে, আর নয় তাদের সলিল সমাধি ঘটেছে। অনেকের মতে তোপের মুখে সবার আগে উনিই পড়েছিলেন, তাই তাকে মৃত বলে ভাবতে দোষ কি? দোষ কিছুই না, আসলে কি জানেন তো, আমরা চোখের দেখাটাই সঠিক বলে মেনে নিই, তলিয়ে দেখি না, এটাই সমস্যা। যাক সেসব, আপনি বলতে থাকুন। তো হয়েছে কি মশাই, এই ভদ্রমহিলা ছিলেন ডাক সাইটে সুন্দরী। কানাঘুষো এও শুনেছি যে নটবর থিয়েটারের কর্ণধারের সাথে বেশ একটা মাখো মাখো সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবে স্বামী আসেন বছরে একবার, তাই স্ত্রীর পরকীয়ার দিকটাও তো খতিয়ে দেখতে হবে নাকি? তা বটে। তাহলে আপনাদের কি এটাই ধারণা যে কোনোভাবে সপ্তপতী দেবীর সঙ্গে নটবর থিয়েটারের মালিক, কি যেন নাম ওনার? রতিকান্ত সমাদ্দার। হ্যাঁ, সমাদ্দারবাবুর সঙ্গে সপ্তপতী দেবীর ঘনিষ্ঠ সম্পর্কের অবনতি হওয়ার ফলে তাকে খুন হতে হয়েছে, কি তাই তো? সেটাই তো মনে হচ্ছে মশাই। এই মুহূর্তে এটা ছাড়া তো আমাদের হাতে আর কোনো সূত্র নেই। সূত্র সূত্র তো খুঁজে নিতে হয় বিধুবাবু, আপনাকে নিজে থেকে এসে তো ধরা দেবে না। সেটা অবশ্যই ঠিকই বলেছেন ব্যোমকেশবাবু, তবে আপনার জন্য একটা জিনিস এনেছি। আমার ধারণা সেটি সপ্তপতী দেবীর সুইসাইড নোট, কি তাই তো? ঠিক তাই, আপনার অনুমান অভ্রান্ত। বিধুবাবু পকেট থেকে চিঠিটা ওর দিকে বাড়িয়ে দিতেই আমিও খানিকটা ঝুঁকে পড়লাম। চিঠিটা খুলতে অবাক হলাম। সেখানে রক্ত দিয়ে লেখা রয়েছে কয়েকটি কথা। আমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, সে ফিরে এসেছে, কাউকে বাঁচতে দেবে না। তাই তাই সমাজের চোখে লাঞ্ছিত হওয়ার আগে আমি আমি নিজেই নিজেকে শাস্তি দিলাম। আমার আমার মৃত্যুর জন্য দায়ী আমারই অতীত এবং তীব্র অনুশোচনা। অদ্ভুত। শুধু কি অদ্ভুত নাকি, ভুতুড়েও বটে। ভুতুরে কেন বলছেন? ভুতুড়ে বলবো না কেন বলতে পারেন? ঘরে কোনো দ্বিতীয় ব্যক্তির অস্তিত্বটুকু পাওয়া যায়নি। ভদ্রমহিলা নিজের মাথার চুল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে তার শরীরে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট, সিলিং ফ্যানেও চুল পাওয়া গিয়েছে। এবার এটা স্পষ্ট নয় যে ফ্যানের গায়ে এতগুলো চুল কিভাবে এলো। পোস্টমর্টেম রিপোর্টে আবার মৃত্যুর কারণ শ্বাসরোধ হয়ে মৃত্যু নয়, বরং কোনো কিছু দেখে তার হৃদয়ের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল। ভূত না হোক, ভুতুড়ে কাণ্ড তো বটেই।
আপনি স্পট ভিজিট করেছিলেন বিধুবাবু? কেসটা এসেছিল বেলগাছিয়া থানায়, ওখানকার পুলিশ স্পটে গিয়েছিল, তবে কেসটা লালবাজারে হ্যান্ডওভার করা হয়েছে। তাহলে আর বিলম্ব কেন বিধুবাবু, চলুন আমিও একবার আপনার দৌলতে স্পষ্ট ভিজিট করে আসি। কে যাবে নাকি ভাইয়া? আমি একগাল হেসে জবাব দিলাম, হ্যাঁ, একই যাত্রায় পৃথক ফল হয় কি করে? রহস্যের জাল যেইভাবে ছড়িয়ে পড়েছে বৌদি, তাতে এই এক পেয়ালা গরম চা গলায় না পড়লে আমারও সব জট পাকিয়ে যাচ্ছিল যে। ও ফস করে একটা সিগারেট ধরিয়ে বলল, মাকড়সার জালে শত শত কীটপতঙ্গ ধরা পড়েছে। স্বয়ং রানী ধীরে ধীরে শিকারের কাছে এগিয়ে আসছে, একটু একটু করে দেহ রস শুষে ছিবড়ে করে দিচ্ছে। তবে এটাই শেষ নয়, মৃত্যুর খেলা এখনো বাকি। বলেন কি? বিস্ময় সুরে প্রশ্ন করলেন বিধুবাবু। এই জালে অনেকে রয়েছে। ৮ পা বিশিষ্ট দানবীয় সত্তা একটু একটু করে জাল ভেদ করে এগিয়ে চলেছে। পরবর্তী শিকার যে কে সেটাই খুঁজে বের করতে হবে। ওর কথার প্রত্যুত্তরে দেওয়ালের ওপর বসে থাকা একটা কালো টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল। গন্ধটা বেশ সন্দেহজনক। গন্ধ? কিসের গন্ধ? আপনি এখানে গন্ধ কিভাবে পেলেন ব্যোমকেশবাবু? কি জানি, মনে হচ্ছে কোনো এক বিশেষ তেলের গন্ধ। কিন্তু তুমি খামোখা গন্ধ নিয়ে পড়লে কেন বলো তো? সেটা তো বুঝে উঠতে পারলাম না। খানিকক্ষণ আগেই আমরা বেলগাছিয়ার সেই বাড়িটায় এসে উপস্থিত হয়েছি যেখানে কাল রাতে এক মর্মান্তিক হত্যা ঘটে গিয়েছে। হত্যা হত্যা নাকি আত্মহত্যা সেটা অবশ্য আমার কাছেও স্পষ্ট নয়। তবে ঘরের ভেতর ঢোকা স্তক ও এই গন্ধ নিয়ে কেন পড়েছে সেটা বুঝতে পারলাম না। যাই হোক, বিছানার ওপর একটি মানুষের আকৃতির মতো করে চকের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আমি ও এবং বিধুবাবু ছাড়াও আমাদের সাথে আরও একজন রয়েছেন, লালবাজারের ফরেন্সিক টিমের একজন দক্ষ অফিসার রবার্ট ব্রাউন সাহেব। মাথার গোল টুপিটা হাতে নিয়ে বার কয়েক হাঁচি দিয়ে ইংরেজি আর ভাঙা বাংলা মিশিয়ে তিনি বললেন, It is completely mixed up murder mystery, ব্যোমকেশ বাবু। এটা আত্মহত্যা হইতেই পারে না। আপনি নিশ্চিত ব্রাউনি সাহেব? Of course I am. এত বছর ধরিয়া লালবাজারে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করিয়াছি, এইটা জানবো না? আফটার অল এক্সপিরিয়েন্স বলেও তো একটা ওয়ার্ড আছে নাকি? কিন্তু আপনি বারবার কি সব স্মেলের কথা বলিতেছিলেন। কিন্তু কিসের গন্ধ সেটা কি বলবে? প্রশ্ন করলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে ও বলে উঠল, জানালাগুলো খুলে দাও, ঘরের ভেতরটা বড্ড গুমোট লাগছে। আমি গিয়ে জানলার পাল্লা দুটো খুলতেই ও জানলার কাছে এসে প্রাণ ভরে একটা শ্বাস নিয়ে বলল, যাক, এতক্ষণে গন্ধটা দূর হলো। আরে কিন্তু গন্ধটা কিসের? মুচকি হেসে ও বলল, আচ্ছা, তুমি কখনো মর্গের ভিতর গিয়েছো? খামোখা মর্গে যেতে যাবই বা কেন? তবে হ্যাঁ, তোমার সাথে সখ্যতা হওয়ার দরুন এই জীবনে মৃতদেহ ঢের দেখেছি ভায়া। হ্যাঁ, কিন্তু নতুন মৃতদেহ আর মর্গের ঠান্ডা ঘরের মৃতদেহের গন্ধের বিস্তর ফারাক। হ্যাঁ, কিন্তু তাতে কি? যদি বলি এই ঘরে কাল রাতে যে দ্বিতীয় ব্যক্তি উপস্থিত ছিল তার দেহ সেই ঠান্ডা ঘরের বাসি মৃত শরীরের গন্ধ লেগেছিল, বিশ্বাস করবে? বলেন কি মশাই? পেছন থেকে বলে উঠলেন বিধুবাবু। মর্গের লাশ? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট মিস্টার? বিধুবাবুর পাশে দাঁড়িয়ে রবার্ট সাহেব আমাদের কথোপকথন এতক্ষণ মন দিয়ে শুনছিলেন। এবার এমন ধারা একটা প্রশ্নের উত্তরে ও বলল, হ্যাঁ ব্রাউনি সাহেব, মর্গের গন্ধ, খানিকটা বাসি মরার গন্ধ, ঠান্ডা শরীরের গন্ধ। আসলে আমার এক অতি পরিচিত ব্যক্তি মর্গে চাকুরি করত, তার সঙ্গে আগে প্রায়শই দেখা করতে যেতাম। মর্গের ভেতরে ঠান্ডা ঘরের মেঝেতে তাস খেলা চলত দীর্ঘ সময় ধরে। এমন গন্ধের সঙ্গে আমার আগেও পরিচিতি ঘটেছে। এমনকি সেই পরিচিত ব্যক্তিটি কাজ ছাড়ার পরেও দীর্ঘ সময় ধরে তিনি নিজেও তার সারা শরীরে এই গন্ধ পেতেন। এ তোমার বড্ড বাড়াবাড়ি, স্নান করলেই তো গন্ধ ধুয়ে যায়। তাই? তাহলে কসাইয়ের গায়ে কেন সারাদিন কাঁচা মাংসের গন্ধ লেগে থাকে? ডোমের গায়ে কেন মরা মানুষের গন্ধ লেগে থাকে? কিংবা কোনো সরকারি হাসপাতালের আয়ার গায়ে কেন কাজের শেষেও রুগীর মলমূত্রের গন্ধ লেগে থাকে? কিংবা ধরো যারা মাছের আড়তে কাজ করে তাদের শরীরেও একটা মাছের আষ্টে গন্ধ লেগে থাকে।
তারা স্নান করে, প্রতিনিয়ত সুগন্ধি সাবান গায়ে মাখে, তবুও খানিকটা গন্ধ রয়েই যায়, ঠিক ততদিন যতদিন না সম্পূর্ণভাবে ওই পেশা তারা ছেড়ে আসছে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি এটাই বলতে চাইছি যে এই ঘরে যে এসেছিল তার মৃত শরীরের সঙ্গে সহবাস ছিল। সে যে নিজে মৃত সেটা বলছি না, কারণ এটা সম্ভবও নয়। তবে কোনো না কোনোভাবে বেশ কিছু সময় ধরে সে পেশাজনিত কারণে হোক বা ভিন্ন কারণে তার শরীর মৃত শরীরের সংস্পর্শে এসেছে। তাহলে একটা ক্লু পাওয়া গেল। বলুন ব্যোমকেশবাবু, অজ্ঞাত পরিচয় আততায়ীর মৃত শরীরের সাথে সম্পর্ক। হ্যাঁ বিধুবাবু, আপনি এক কাজ করুন, আশেপাশে যে কটা মর্গ রয়েছে সেগুলোতে একবার খোঁজ নিন। আচ্ছা, চুরি কিংবা ডাকাতির কোনো উল্লেখ রয়েছে রিপোর্টে? যদি হয়েও থাকে সেটা শুধু আইনের চোখে ফাঁকি দেওয়ার একটা উপায় মাত্র। কারণ সেই কাগজটা পড়ে যতদূর বুঝলাম যে ব্যক্তিগত আক্রোশ মেটাতেই খুন করা হয়েছিল। না, তেমন তো কোনো খবর নেই ব্যোমকেশবাবু। তাছাড়া কোনো কিছু চুরি হলেও বা জানবো কিভাবে? ওনার স্বামী মারা যাওয়ার পর তো এই বাড়িতে সপ্তপদী দেবী একাই থাকতেন। সেও বটে। আচ্ছা, ব্রাউনি সাহেবের ফরেন্সিক রিপোর্ট কি বলছে? ওয়েল, এমন কেস আমি আগে দেখি নাই। ইটস রেয়ার অ্যান্ড অ্যাবসার্ড। কেন বলুন তো? বিকজ মিসেস সিংহকে নিজেই নিজের চুল দিয়ে ফ্যানে হ্যাং হওয়ার চেষ্টা করিয়াছিলেন। নইলে ফ্যানের ওপর থেকে হেয়ার স্যাম্পল কিভাবে এলো বলিতে পারেন? সেটাই তো ভাবার বিষয় ব্রাউনি সাহেব। একদিকে ঘরে দ্বিতীয় ব্যক্তির আসার বা যাওয়ার কোনো চিহ্ন নেই, এদিকে ফোনে সেই পুরুষ কণ্ঠ, মিসেস সিংহ রায়ের গলায় ফাঁসির মতো চেপে থাকা চুল, ফ্যানের ওপরেও চুল, এদিকে কাগজে রক্ত দিয়ে লেখা সেসব কথা। না, কেউ তো এসেছিল। আমার কথা শুনে ও খানিক সময় উদাস চোখে 2 তলার ঘর থেকে নিচের দিকে চেয়ে রইল। কি যেন একটা দেখে সে বলল, এসেছিল তো বটেই, সেরে চলেও গিয়েছে। তবে তাকে কেউ পাঠিয়েছিল নাকি সে নিজের থেকেই কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে এসেছিল, সেটা জানা এখনো বাকি। আচ্ছা বিধুবাবু, আপনি তো নটবর থিয়েটারের মালিক রতিকান্ত বাবুকেও সন্দেহের আওতায় রেখেছেন, কি তাই না? আলবাত রেখেছি ব্যোমকেশবাবু। কেন, আপনার কি তাকে সন্দেহ হয় না? এখনো পর্যন্ত তো হওয়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি, আবার না হওয়ার মতোও নয়। তার সঙ্গে আমার কথা বলতে হবে, পুরো বিষয়টা আমায় জানতে হবে। তাহলে কি এখানকার কাজ শেষ? প্রশ্ন করলাম আমি। না, এখনো নয়। তবে এই ঘরে আমার আর তেমন কিছুই তো দেখার নেই। ভিকটিমের শরীরে লেগে থাকা রক্তের নমুনা এবং চিঠিটা যে রক্ত দিয়ে লেখা হয়েছিল সেই রক্তের নমুনা দুটোকে টেস্ট তো করিয়েছেন নিশ্চয়ই। আগে হ্যাঁ ব্যোমকেশবাবু, নইলে বললুম কিভাবে যে চিঠিটা ভিকটিমের শরীরের রক্ত দিয়েই লেখা হয়েছিল। খানিকক্ষণ চুপ থেকে ও আবারও বলে উঠল, আচ্ছা, শরীরে ধস্তাধস্তির চিহ্ন তো পাওয়া গেছে, সেখানে কি কোনো হাতের ছাপটা পেয়েছেন? খুনগুলো না অদ্ভুত কায়দায়, ঘরের ভেতর কিংবা ভিকটিমের শরীরে কোনো দ্বিতীয় ব্যক্তির হাত অথবা পা। এতটাই বলতে ওকে থামিয়ে দিলেন ব্রাউনি সাহেব। Wait, there is something very fishy which I want to let you know. সেটা কি ব্রাউনি সাহেব? Look, পোস্টমর্টেম রিপোর্ট এখনো হাতে পায় নাই, তবে আমাদের ফরেন্সিক টিম ডেড বডি মর্গে নিয়ে যাওয়ার পরেও আরও একবার রি-এক্সামিন করিয়াছিল, যেখানে আমরা ভিকটিমের গলায় ফুটপ্রিন্ট পাইয়াছি। গলায় ফুটপ্রিন্ট? এই তো দেখছি চমকের পর চমক। হ্যাঁ, এই খবরটা আমি কিন্তু জানতাম না মশাই। মাথা চুলকে বলে উঠলেন বিধুবাবু। কারণ আমি এখনো ফাইনাল রিপোর্ট সাবমিট করি নাই, তাই জানিতে পারেন নাই। বিধুবাবুকে উদ্দেশ্য করে বলে উঠলেন ব্রাউনি সাহেব। তাহলে আপনাকে আরো একটি ফুটপ্রিন্ট সংগ্রহ করতে হবে যে ব্রাউনি সাহেব। Where? আসুন আমার সঙ্গে। ওকে এইভাবে তড়িঘড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আমরাও তাকে অনুসরণ করলাম। খানিকক্ষণ বাদে আমরা সকলে বাড়ির পেছনে এসে দাঁড়ালাম। জায়গাটা আগাছায় পরিপূর্ণ হয়ে রয়েছে, জংলি ঘাস আর কাঁটায় ভরে রয়েছে।
কাঁটা ঝোপের ভেতর হাত দিয়ে কি যেন একটা বাইরে বের করে আনলো, একটা ছেঁড়া টুকরো, তবে ঠিক জামার নয়। খুব সম্ভবত রেইনকোট কিংবা আলখাল্লা জাতীয় কোনো কাপড়ের টুকরো বলেই মনে হচ্ছে। এটাকে সঙ্গে নিলাম। আর ওই দিকটা একবার চলুন তো। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে, খানিকটা ফাঁকা জায়গায় এখনো জমে রয়েছে কাদা। সেই কাদার দিকে একবার বাড়িয়েও বলে উঠল, সঙ্গে করে ফিতে নিয়ে এলে ভালো হতো। কখন যে কোন জিনিসের দরকার পড়ে বলা মুশকিল। কেন, ফিতে কি হবে? কাদার ভেতর যে সোনা মিলে ধরে আগে জানতাম না। কাদার ভেতর সোনা? বলেন কি মশাই? বললেন বিধুবাবু। এতক্ষণে ব্যাপারটা স্পষ্টভাবে চোখে পড়ল। কাদার উপর বেশ কয়েকটা পায়ের ছাপ। এইবার বুঝতে পারলাম ও কি মাপার কথা বলছিল। ভাইয়া, তোমার ওই পায়ের পাতার মাপ কত বলো তো? যতদূর জানি 5 ইঞ্চি। কিন্তু কেন বলো তো? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এইবার বিধুবাবুকে সেই একই প্রশ্ন করায় তিনি ঠোঁট উল্টে জবাব দিলেন, কি জানি মশাই। তবে রবার্ট ব্রাউনি সাহেবকে এই একই প্রশ্ন করায় তিনি বললেন, Probably 8.5. But why are you asking? এমনি ভাবছি যে দ্বিতীয় ব্যক্তিকে একটা পাম্প শু কিনে দেব। কি? পাম্প শু? কিন্তু কেন? কারণ খুনি বেচারার পাম্প শুটা পালানোর সময় কোনোভাবে একটা পায়ের খানিকটা অংশ ফেটে গিয়েছে। Oh yes, now I got you. পাম্প শু। হ্যাঁ, আমিও ডেড বডির শরীরে যে ফুটপ্রিন্ট পাইয়াছিলাম সেটি ছিল 7.5 ইঞ্চ। স্বাভাবিক, আমারও তাই ধারণা। কারণ চোখের দেখায় কাদায় পড়া পাম্প শুয়ের সাইজ তেমনটাই ঠেকছে। সম্ভবত আততাই এই বাড়ির কার্নিশের পাইপ বেয়ে উপরে উঠেছিল। জুতো তো সে নিচেই রেখে গিয়েছিল এবং পালানোর সময় সেই জুতো পরেই সে পালিয়েছিল। তবে আরও একটা বিষয় হয়তো আপনাদের চোখে পড়েনি। ততক্ষণে আমি ঘাড় উঁচু করে বাড়িটার 2 তলার দিকে চাইলাম। হ্যাঁ, সত্যিই তো তাই। পাইপ বেয়ে একটা পা কার্নিশে রেখে গরাদহীন জানলা গলে ভেতরে ঢোকাটা মোটেই অসম্ভব কিছু নয়। তবে ও আমাদের আবার কি দেখাতে চাইছে সেটা দেখার জন্য আবারও সেদিকে চোখ দিতে দেখি ও কাদা মাটির একটি জায়গায় আঙুল নির্দেশ করে বলে চলেছে, আফসোস, উচ্চতা পরিমাপের ফিতেটা আনতে পারলাম না। যাগে, সবাই দেখুন, কাদার উপর পায়ের চিহ্নের সঙ্গে সঙ্গে স্পষ্ট ফুটে উঠেছে একটি মানুষের গোটা শরীরের মাপ। সত্যিই তো তাই। ব্যাপারটা খানিকটা এমন, কাদার একটা দিক জুড়ে ঘষ্টানোর দাগ স্পষ্ট এবং সেখানে একটি মানুষের আকারে শরীরী চিহ্ন ফুটে উঠেছে। খানিকটা ফসিলের মতো ব্যাপার আর কি। লোকটার উচ্চতা প্রায় 6 ফিট, খানিকটা আমারই মতো। এক ঝলক দেখে ও বলে উঠল, তাহলে 7.5 ইঞ্চি পায়ের ছাপ, উচ্চতা 6 ফুট, আর এই কাপড়ের টুকরো, সঙ্গে পাইপ বেয়ে 2 তলার ঘরে ঢুকে নৃশংসভাবে খুন। সপ্তপতি দেবীর চুলের রহস্যটা অবশ্যই অধরাই থেকে গেল। গোটা বিষয়টি ডায়েরির পাতায় টুকে নিলাম। কখন কোন দরকারে আসে সেটা তো বলা যায় না। তাছাড়া আমার পরবর্তী উপন্যাসেও কাজে লাগতে পারে। এবার চলুন নটবর থিয়েটারে একবার যাওয়া যাক, দেখি রতিকান্ত বাবুর এই বিষয়ে কি মত। কোন বিষয়ে? ও মুচকি হেসে জবাব দিল, গন্ধ, সেই সন্দেহজনক গন্ধ। ওকে, আমি তাহলে আসি। থানায় ফিরতে হইবে, অনেক কাজ বাকি আছে। কোনো সমস্যা হলে জানাইবেন। নিশ্চয়ই ব্রাউনি সাহেব, আলবাদ জানাবো। ব্রাউনি সাহেব তার জিপে করে বেরিয়ে যেতেই বিধুবাবু বললেন, চলুন তাহলে যাওয়া যাক। ও মাথা নেড়ে সম্মতি জানালো। তবে আমার মনে তখনও একটা খটকা থেকেই গেল। আমি ওকে প্রশ্ন করলাম, খুনির পাম্প সুজে ছিঁড়ে গিয়েছে বা ফেটে গিয়েছে সেটা তুমি জানলে কি করে? কারণ পামশুয়ের দাগ অনুসরণ করে দেখতে পেলাম তার বাম পায়ের জুতোর পাতার খানিকটা ছাপ কেমন যেন এলোমেলো, ডান পায়ের ছাপের সঙ্গে ঠিক মিলছে না। তখনই আন্দাজ করলাম গোটা বিষয়টা। তুমি সত্যি জ্যোতিষী বটে ভায়া। জ্যোতিষী নয়, বলো সত্যান্বেষী। আমাদের কথা শুনে বিধুবাবু হো হো করে হেসে উঠলেন। এই যে নেপা, হ্যাঁ ওইদিকে মাইকটা ভালোভাবে লাগা। আর এই যে হতচ্ছাড়া হ্যাজাক লন্ডন গুলো কে লাগাবে শুনি? উপরে ঝালরটা তো দেখছি যে কোনো মুহূর্তে খসে পড়ে একটা অনর্থ ঘটাবে। তোদের কি কোনো আক্কেল জ্ঞান নেই?
পেছন ফিরে বসে রয়েছে বছর ৪৫-এর লোকটা। রোগাটে গরম, মাথা চোরা প্রশস্ত টাক, তবে উচ্চতা ৬ ফুট মোটেই নয়, মেরে কেটে ৫ ফিট ৩ কি ৪ হবে। সে যাগ্গে থিয়েটারের গ্রিন রুমের দরজার কাছে দাঁড়াতেই এই সকল টুকরো টুকরো কথা কানে এলো, তাই আপনাদেরও জানালাম। চলুন দেখা যাক ভেতরে আর কি কি চলছে। আয়নার সামনে বসে রয়েছে একটি মেয়ে, কাঁধ অবধি ছাটা চুল, শরীরে আধুনিক প্রসাধনী, কান থেকে ঝুলছে খুব সম্ভবত ইমিটেশনের গয়না, কারণ আসল সোনার গয়না এরা মনে হয় স্টেজে ব্যবহার করে না। মতিদাকে একটু ডেকে দাও না রতিকান্তদা, একটু টাচ আপটা করিয়ে নি, খানিক বাদেই তো আবার নাটক মঞ্চস্থ হবে। মেয়েটির কথা শুনে এতক্ষণ যে লোকটা ছোট্ট কাঠের টুলটিতে বসে সবাইকে নির্দেশ দিচ্ছিল, সে বলে উঠল, শ্যামলী, খালি রং চঙে বাহারি প্রসাধনী, গালে স্নো পাউডার ঘষলেই কি হবে? অভিনয়টাও তো করতে হবে নাকি? নাটকের স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করেছিস তো, নাকি এবারও ধ্যারাবি? দেখ, এখন তো তোর উপরই গোটা দল তাকিয়ে রয়েছে। অবশ্য সপ্তপদী থাকলে এত ভাবতে হতো না। আহ রতিকান্তদা, আবার ওর নাম কেন? আমি কি কম সুন্দরী নাকি বলো? বেশ কিছুক্ষণ আমি, ও আর বিধুবাবু এই দৃশ্য দেখে চললাম। ঠিক সেই মুহূর্তে ও ঝড়ের মতো ঘরে প্রবেশ করে রতিকান্ত বাবুকে উদ্দেশ্য করে বলে উঠল, সত্যি তো মশাই, সপ্তপদী দেবীর অভিনয় কলকাতার থিয়েটারে এক অনন্য নজির গড়েছিল। কিন্তু আফসোস। ব্যাস, এতটা শুনেই এবার রতিকান্ত বাবু টুল ছেড়ে আমাদের দিকে ঘুরে তাকালেন। আপনাকে তো ঠিক। বিধুবাবু বলতেই যাচ্ছিলেন যে আমরা থানা থেকে এসেছি, কিন্তু ও জ্বলন্ত দৃষ্টিতে বিধুবাবুর দিকে চাইতে তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। যদিও এই মুহূর্তে লালবাজারের এই বড়বাবুর শরীরে ইউনিফর্ম নেই, তিনি সিভিল ড্রেসে রয়েছে, তাই না বললেও দেখে ঠিক বোঝার উপায় নেই। ও বলল, আসলে আমরা সপ্তপদী দেবীর এক গুণমুগ্ধ ভক্ত মাত্র। নটবর থিয়েটারের সঙ্গে অতীতের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই একটিবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ করার লোভটা সামলাতে পারলুম না, চলে এলাম। কিন্তু এখন আমাদের কাজের সময়, সকলেই ভারী ব্যস্ত, আপনারা পরে আসুন। আপনাদের তো শোয়ের সময়ও হয়ে এলো, তাই না? আমরা শো দেখতেই এসেছি। আচ্ছা, তাহলে দর্শক আসনে গিয়ে বসুন, গ্রিন রুমে কেন? রতিকান্তবাবু সকলেই তো থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের নিয়েই মাতামাতি করে, কিন্তু কজন কোহিনূর হিরেকে সচক্ষে দেখার বাসনা নিয়ে আসে বলতে পারেন? মানে? হতভম্ব হয়ে প্রশ্ন করলেন রতিকান্ত বাবু। মানে এটাই, আপনি প্রকৃত ব্যবসায়ী, যিনি কয়লা থেকে হিরে তৈরি করেন, প্রকৃত গুণীকে তার যোগ্য সম্মান তুলে দিতে পারেন। ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন রতিকান্ত বাবু। সে কথা বোঝে কজন বলুন দেখিনি? আমি বুঝি, আর তাই তো আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আসুন, আমরা ঘরে গিয়ে কথা বলি। ঘর বলতে কাঠের প্লাইউড দেওয়া একটা ঘেরাটোপ মতো, যেটাকে মূল গ্রিন রুমের সাথে আলাদা করা হয়েছে। সেখানে রয়েছে গুটিকতক চেয়ার, একটা কাচের টেবিল, টেবিলের ওপর ছড়ানো বেশ কিছু কাগজ, একটি পেপারওয়েট আর একটা ছোট্ট কাঠের আলমারি। আমরা তিনজনে তিনটে চেয়ার টেনে টেবিলের এই প্রান্তে বসতে তিনি আমাদের সামনে আরেকটি চেয়ার টেনে নিয়ে বসলেন। আর বলবেন না মশাই, আপনাদের মতন ভক্তদের দৌলতেই তো নটবর থিয়েটার টিকে রয়েছে, নইলে। নইলে কি রতিকান্তবাবু? প্রশ্ন করল ও। এমন এক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে কি বলবো মশাই, না পারছি গিলতে না উগরাতে। যত সব অপদার্থের দল, একটা অভিনয়ের অও জানে না। নতুন অভিনেতা অভিনেত্রী এনে তাদের শিখিয়ে পড়িয়ে মঞ্চে দাঁড় করানো কি চারটিখানি কথা মশাই? সপ্তপদী দেবী নটবর থিয়েটারের প্রাণ ছিলেন। আহা, সেই কথা মনে করিয়ে আর দুঃখ দেবেন না মশাই। সে কি অভিনয় দক্ষতা! সে স্টেজে কাঁদলে জনতাও কাঁদে, সে হাসলে যেন মতি ঝরে পড়ে। এমন ভাবে যে মারা যাবে সে তো স্বপ্নেও ভাবিনি। ওনার মৃত্যুটা কি আপনার স্বাভাবিক মনে হয় রতিকান্তবাবু? আলবাত নয়, এইভাবে কেউ নিজেকে নিজে মারতে পারে না, সম্ভব নয়। তাহলে কি খুন? আবারও প্রশ্ন করল। আমার তো সেটাই ধারণা। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? তার তো শত্রু বলতে তেমন কেউ ছিল না। এভাবে কার উপর যে দোষ চাপাবো বলুন দেখিনি। সে তো বটে। খানিকক্ষণ কি যেন ভেবে নিল, এরপর সেই রতিকান্ত বাবুকে আবারও প্রশ্ন করল। আচ্ছা, খুনের ব্যাপারটা আপনি কখন জানতে পারলেন? কেন, পরদিন খবরের কাগজে পড়লাম তো। তাছাড়া ওই দিন রাতেও এমন কিছু যে ঘটতে পারে
ঘুণাক্ষরও টের পাইনি মশাই। তবে তবে কি রতিকান্ত বাবু? হঠাৎ রতিকান্ত বাবু কেমন যেন সন্দেহের চোখে আমাদের সকলের দিকে তাকিয়ে বলে উঠলেন, বলি আপনাদের এত প্রশ্ন কিসে শুনি? থিয়েটার দেখতে এসেছেন দেখুন না। গ্রিন রুমে ঢুকে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন, সেটাও হয়ে গেছে। এবার আসুন দেখিনি, আমার অনেক কাজ আছে। আপনি চড়ছেন কেন? আমরা তো শুধু কৌতূহলের বসে জানতে এসেছিলাম মাত্র। দেখুন, কারো ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমার জানা নেই, আর জানতেও চাই না। আমি কাজের মানুষ, কাজ নিয়ে থাকতেই ভালোবাসি। সে তো বটেই, সে তো বটেই। কত ব্যস্ত মানুষ আপনি সে কি জানি না আমি? এতটাই ব্যস্ত যে সপ্তপতি দেবী বিবাহিত জানা সত্ত্বেও তার সঙ্গে আপনি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, সব সব গুজব। বেশ, যদি ধরেও নি গুজব, তাহলে আপনাকে নিয়ে ওনার স্বামীর সঙ্গে প্রায় অশান্তি লাগত, এমনকি হাতাহাতি পর্যন্ত হতো। এটাও কি ভুল? এমন কথা যে ও বলতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। দেখলাম কাজ হলো। রতিকান্ত বাবু ভয়ার্ত চোখে প্রশ্ন করলেন, এসব আপনি কিভাবে জানলেন? কে আপনি? এতক্ষণ ধরে কথা বলে চলেছি, অথচ আপনার নামটাই জিজ্ঞাসা করা হয়। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, আমি একজন সত্যান্বেষী, অবশ্য এক বিশেষ পেশার সঙ্গেও যুক্ত। আমি সত্যের অন্বেষণ করি, মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা মুখোশধারী মানুষদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিই। আমার পাশে রয়েছে আমার বিশিষ্ট বন্ধু, উনি একজন স্বনামধন্য লেখকও বটে, আর ঠিক তার পাশে রয়েছেন লালবাজার থানার বড়বাবু। আপনি তাহলে গোয়েন্দা? ওই যে বললাম, সত্যান্বেষী। তাহলে এবার সত্যিটা বলুন রতিকান্ত বাবু, আমাদের কাছে কিন্তু আমি যা যা বললাম সেসবের যথেষ্ট প্রমাণ রয়েছে। রতিকান্ত বাবু আমতা আমতা করে বললেন, দেখুন, এসব আপনি কিভাবে জানলেন জানি না, তবে হ্যাঁ, এটা সত্যি, তবে পুরোপুরি সত্যিও নয়। যেমন? গ্রিন রুমের ভেতর থেকে তখন ভেসে আসছে মানুষের কলরব। বাইরে জনতার ভিড় জমেছে। টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। ট্যাগ ঘড়িতে সময় তখন দুপুর 1টা। হ্যাঁ মানছি, আমার সাথে সপ্তপতি দেবীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবে সেটা অন্য রকম, যেটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই। ঠিক কেমন? বন্ধুত্বের, এক আদিম অনন্ত বন্ধুত্বের, যেখানে বিন্দু মাত্র পরকীয়ার খাদ মেশানো নেই। লোকে শুধু বাইরেটাই দেখে, ভেতরের ঘটনা কেউ জানতে চায় না। আচ্ছা, আপনি তো সপ্তপতি দেবীকে বেনারস থেকে নিয়ে এসেছিলেন, তাই না? আবারও চমকের পালা। আমারও এবং রতিকান্ত বাবুকে দেখে তো রীতিমতো মায়া হচ্ছিল। এমন এক একটি প্রশ্নের সম্মুখীন যে তিনি হবেন, এই কথা বুঝতেও পারেননি। আপনি এসব জানলেন কিভাবে? জানি, কারণ নৌবাহিনীর ক্যাপ্টেন বিপ্রপ্রভ সিংহ রায় একটি খবরের কাগজের সংবাদপত্রে একান্ত সাক্ষাৎকারে তিনি তার জীবনের নানান ঘটনার সঙ্গে তার সঙ্গে বেনারসে থাকাকালীন সপ্তপতি দেবীর সঙ্গে সাক্ষাতের ঘটনাটাও তুলে ধরেছিলেন। ঘটনাটা বেশ কিছু বছর আগেকার। সাধারণত এইসব বিষয় মানুষের মনে খুব বেশি দিন ঠাঁই পায় না, ভুলে যায়, তবে আমার বেশ মনে আছে। আপনার বাড়িও তো বেনারসে, যতদূর আমি জানি আর কি। তবে সম্পর্কের সূত্রপাত যে সেখান থেকেই হয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এতক্ষণে তীর্থ করতে বেনারস যাওয়ার কথাটা কেন তুলছিল বুঝতে পারলাম। সত্যি এই ঘটনা আমারও মনে ছিল না। রতিকান্ত বাবু ধীরে ধীরে বলে চললেন, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। জানি না আমার আদি বাড়ি যে বেনারস, সেটা জানলেন কিভাবে? জানি, কারণ না আপনার বিষয়ে আমি অনেক আগেই খোঁজ খবর নিয়ে রেখেছিলাম। কলকাতা সহ দেশের নানান প্রান্তে আমার চর ছড়িয়ে রয়েছে, তারাই আমায় খবর জোগাড় করে এনে দেয়। বুঝতেই তো পারছেন এ বিষয়ে এসব করাটা কতটা জরুরি। আসলে আমার নাটক দলের শুরুটাই বেনারস থেকে হয়েছিল। আমার ক্লাসে যেদিন প্রথমবার সপ্তপদী এসেছিল, তখন ওর বয়স অল্প, মাত্র 15। দীপ্র বেনারসে সপ্তপদী যে বাড়িতে ভাড়া থাকতো, তার নিচের অংশে সেও তার পরিবার নিয়ে ভাড়া ছিল। তখন আমার বয়স প্রায় 30 বছর ছুঁই ছুঁই। বিয়ে করিনি, যদিও আজও আমি অকৃতদার। এরপর কি হলো রতিকান্ত বাবু? মেয়েটিকে দেখে, ওর সাথে আলাপ করে বুঝতে পেরেছিলাম ওর মধ্যে গুণ রয়েছে। আমি ওকে নাটকের তালিম দেওয়া শুরু করি। ধীরে ধীরে আমাদের মধ্যে এক অসমবয়সী বন্ধুত্ব করে উঠতে লাগলো। ও আমায় দাদা দাদা বলতো, সম্মান দিত, কিন্তু দীপ্র বিষয়টি ভালো চোখে দেখতো না, সন্দেহ করত। ওদের মধ্যে আমাদের নিয়ে কথা কাটাকাটি হতো,
এমনকি সে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। একটা সময় পর দীপ্রের নৌবাহিনীতে চাকরিটাও পাকা হয়ে যায়। তারা বিয়ে করে, নতুন করে সংসার পাতে, বেনারস ছেড়ে কলকাতায় চলে এসে। এরপর আপনিও যাত্রা দলটি আরো মজবুত করতে মুনাফা লাভের আশায় বেনারস ছেড়ে কলকাতায় চলে আসেন, তাই তো? হ্যাঁ, তবে আমি এটা জানতাম না যে সপ্তপদী কলকাতায় রয়েছে। কোনোদিন জানার চেষ্টাও করিনি। বেশ কিছু বছর আগে যেদিন দর্শকের আসনে সপ্তপদীকে প্রথম দেখেছিলাম, বেশ অবাক হয়েছিলাম। আমি চেঁচে গিয়েই তার সাথে আলাপ করি। সে জানায় সে ভালো নেই। আমি তার সারা শরীর জুড়ে কালশিটের দাগ দেখেছিলাম ব্যোমকেশ বাবু। ততদিনে সপ্তপদীর বাবা মারা গিয়েছে, মা তো জন্মের সময় মারা গিয়েছিলেন। দীপ্র 6 মাসে 9 মাসে একবার বাড়ি আসতো। সে এলেই অযথা সন্দেহ, মদ্যপান, অত্যাচার চলতেই থাকতো। এরই মধ্যে আমার পরামর্শ অনুযায়ী সে আবারও নটবর থিয়েটারের গ্রুপে যুক্ত হলো, নাম ডাক হলো, খ্যাতি জুটল। সে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হল। তারপর কি হলো রতিকান্ত বাবু? এবারের প্রশ্নটা করলেন বিধুবাবু। মাঝে কেটে গিয়েছে বেশ কিছু বছর। বেনারসের সেই ষোড়শ কিশোরী বালিকা কলকাতার নটবর থিয়েটারের ভোমরা। দুপুর আর সন্ধ্যার শোতে উপচে পড়া ভিড়। একদিন এমনি এক সন্ধ্যায় আমাদের নাটক চলছিল। থেকে থেকে ঝলমলে আলো জ্বলে উঠছে, দর্শকের করতালি। মঞ্চে তখন চলছে সপ্তপদীর বুক ফাটা আর্তনাদ। ঠিক কি নাটক চলছিল রতিকান্ত বাবু? নাটকের নামটা খুব সম্ভবত মধুর মিলন। এই নাটকে সপ্তপদীর স্বামী বহু যুগের অপেক্ষার পর ফিরে এসেছিল, তবে এসেছিল তার চাদর জড়ানো মৃত শরীর। নাটকে তার স্বামীর পাঠ ছিল একজন সেনা নায়কে। বাস্তবের সঙ্গে বেশ মিল দেখছি রতিকান্ত বাবু। হ্যাঁ, সেটাই তো আফসোসে। বেচারি এত কম বয়সে বিধবা হবে ভাবতেও পারিনি। মধুর মিলন নাটকের শেষের দৃশ্য যেখানে এতটা বেদনা বিধুর, তাহলে নামটা মধুর মিলন রাখলেন কেন? এটি একটি বিজয়ী সেনার গল্পগাথা, যে নিজের প্রাণ দিয়ে দেশের জন্য লড়াই করেছে। আমরা সাধারণত ব্রিটিশ আইন ভঙ্গ করে এমন যাত্রাপালা করি না, কারণ তো আপনি জানেন চারিদিকে তাদের চর। স্বাধীনতা সংগ্রামীদের জন্য নাটক করলে ব্রিটিশদের চক্ষুশূল হব, আবার ইংরেজ মুখ সাহেব নিয়ে যাত্রাপালা করলে স্বাধীনতার সেবকেরা আমাদের ছেড়ে কথা বলবে না। যুদ্ধ তো লাগেই। সেখানে বহু ভারতীয় সেনা দলে যুক্ত হয়ে ব্রিটিশদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে। তাদেরও পরিবার রয়েছে, সংসার রয়েছে। এবার এই নাটকে বহু বছর বাদে যুদ্ধ শেষ হলো, কিন্তু ফিরে এলো স্বামীর মৃত শরীর। বিনিময়ে সপ্তপদী পেল বীরের স্ত্রী হওয়ার সম্মান। যাই হোক, এই নাটক চলাকালীন হঠাৎ দর্শকদের ভিড় থেকে শোরগোল উঠল। দর্শক আসন থেকে কে যেন চিৎকার করে বলতে লাগলো যে তুমি তো এটাই চাও যে আমি মারা যাই, যাতে তুমি ওই রতিকান্ত সমাদদারের সাথে ফষ্টি নষ্টি করতে পারো। তারপর দেখলাম দীপ্রপ্রভু সিংহ রায় কখন যেন ফিরে এসেছেন। সম্ভবত তার স্ত্রীকে বাড়িতে না দেখতে পেয়ে এখানে চলে এসেছে। তারপর তো এই কাণ্ড। সে এই মারে তো সেই মারে। তারপর থানা পুলিশ, সে এক যাচ্ছে তাই কাণ্ড মশাই। তাহলে এরপর থেকেই আপনার আর সপ্তপদী দেবীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবার মধ্যে রটে গিয়েছিল, তাই তো? একদম তাই ব্যোমকেশ বাবু। এখানে ব্রিটিশ সাম্রাজ্যে এই ধরনের কুৎসা হওয়ার থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে মশাই। এই ঘটনার বেশ কিছুদিন পর সপ্তপদী আবারও ফিরে আসে, সারা শরীরে কালশিটে, চোখের তলায় কালি। শুনলাম তার স্বামী আবারও ডাক এসেছে। তখন ভারত আর জার্মানের মধ্যে যুদ্ধ লেগেছিল। কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা তাও ঠিকঠাক জানা নেই। যথারীতি সে জানালো যে তার স্বামী তাকে হুমকি দিয়ে গেছে যে আবারও সে যদি নাটকে ফেরে তাহলে তাকে খুন করবে। এর পরের ঘটনা আমাদের জানা। খবর এলো একটি যুদ্ধ জাহাজ জার্মানদের তোপের গোলায় ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে ক্যাপ্টেন দীপ্রবাবু উপস্থিত ছিলেন। বেশিরভাগ মারা গিয়েছিল, কাউকে আবার যুদ্ধবন্দী করে জার্মানিতে নিয়ে যাওয়াও হয়েছিল। এরপর আসে সেই রাত, যেই রাতে সপ্তপদী দেবী খুন হন। একদমই তাই ব্যোমকেশ বাবু। আচ্ছা, ব্রিটিশ সরকার দীপ্রবাবুকে ডেথ ডিক্লেয়ার করলেও লাশ তো উদ্ধার হয়নি। তেমনটাই তো জানি ব্যোমকেশ বাবু। খানিকক্ষণ চুপ থেকে ও আবারও বলে উঠল,
আচ্ছা, আজ আপনাদের নাটকের থিম কি রতিকান্ত বাবু? আজ এক ব্যবসায়ীর স্ত্রী মহিলাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে আসবে এক আততায়ী, এমনটাই স্ক্রিপ্ট করা রয়েছে। গল্পটা খুবই ইন্টারেস্টিং। দলের লোকের বিশ্বাসঘাতকতা করবে, তবে ব্যবসায়ী পার্টটা আমি করছি, বুঝলেন কিনা? রতিকান্তবাবু বোধ করি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ও বলে উঠল, গল্প আমি পরে শুনবো, তার আগে আরও একটা প্রশ্ন। আপনাদের যাত্রার দলে সম্প্রতি নতুন কেউ যোগদান করেছে? মানে ধরুন এই 1 মাসের মধ্যে। তা তেমন তো অনেকেই রয়েছে। এই যেমন শ্যামলী, ওই তো আজকের নাটকের লিড রোল করছে। আচ্ছা, 6 ফিট, এই ধরুন আমার মতো লম্বা, স্বাস্থ্য ভালো, এমন কি কেউ যুক্ত হয়েছেন? আমাদের আগে যিনি আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জায় ছিলেন, তিনি হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার পর বঙ্গবার্তায় বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই বিজ্ঞাপন দেখে আপনি যেমনটা বলছেন তেমনই একজন আমাদের সাথে এসে যোগাযোগ করে। ওর নামটা জানতে পারি? হ্যাঁ, মহন্ত কুমার সাউ। আচ্ছা, উনি কি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন? না, তাকে তো এখন পাবেন না মশাই। কেন? কারণ ব্যোমকেশ বাবু, ও এখানে কাজ করে ঠিকই, কিন্তু সেটা শুধু এক বেলা। মানে রাতের থিয়েটার শো এর সম্পূর্ণ দায়িত্ব তার উপর থাকে, দুপুরটা আমার নিজের হাতে থাকে। মানে উনি ওই সন্ধ্যার পর থেকে রাত, মানে 4 থেকে 5 ঘন্টা এখানে কাজ করেন, তাই তো রতিকান্ত বাবু? হ্যাঁ ব্যোমকেশ বাবু। ওনার বাড়ি কোথায়? বলেছিল তো বিহারে। লোকটা বাঙালি হলেও বেশিরভাগ সময় দেশিয়াল ভাষায় কথা বলে, মাবে ওই হিন্দি আর বিহারি মিশ্রিত আর কি। তবে বাংলা বোঝে। কাজের ছেলে মশাই। মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, তাছাড়াও গ্রিন রুমে সবার টুকিটাকি ফরমাইশ খাটা, এই সমস্ত কিছু ওই করে। দেখতে জানি কেমন একটা। কেমন রতিকান্ত বাবু? কেমন যেন জঙ্গলি জঙ্গলি, গায়ে উৎকোল গন্ধ, মুখ ভর্তি দাড়ি গোপ, মুখের একপাশে কাটা দাগ, লম্বা এলোমেলো চুল। আচ্ছা, ও তো সারাদিনই থাকতে পারে, শুধু সন্ধ্যার সময়টুকু কেন? কারণ ও বাকি সময়টা কলকাতা মেডিকেল কলেজের মর্গে দারোয়ানের কাজ করে। এখান থেকে বেরিয়ে সোজা সেখানে চলে যায়, ডিউটি দেয় রাত 11টা থেকে পরের দিন সন্ধে অবধি। তারপর এখানে এসে বাকি সময়টা কাজ করে। বাহ, সত্যি বেশ কাজের ছেলে। আচ্ছা, ওনার পরিবারে কে কেউ রয়েছে কখনো জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। সে ছিল সে একা, বাবা মা কেউ নেই, তাই সে নিজের বাকি জীবনটা সুখে কাটানোর জন্য আমাদের এখানে কাজ করে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করে থাকে। আচ্ছা, আমরা আজ তাহলে উঠি, তবে আপনি একটু সাবধানে থাকবেন রতিকান্ত বাবু। আমি সাবধানে? কিন্তু কেন? কারণ আমার ধারণা সপ্তপদী দেবীকে যে খুন করেছে সে আপনাকেও কৌশলে হত্যা করতে পারে। আমি আবার কার কি ক্ষতি করলাম? কার কি ক্ষতি করেছেন না লাভ করিয়েছেন সেটা তো বলতে পারছি না রতিকান্ত বাবু, তবে আজ সন্ধ্যার পর কিছু তো একটা ঘটবে, এটা আমার ধারণা। তাহলে উপায় ব্যোমকেশ বাবু? উপায় অবশ্যই একটা আছে, তবে তার আগে আমাকেও কিছু জানতে হবে। চিন্তা করবেন না, সন্ধ্যার শোতে আমি উপস্থিত থাকব। এখন আসি তাহলে, নমস্কার। এতক্ষণ ধরে কোনো কথা না বলে গোটা কথোপকথনটা শর্ট হ্যান্ডের ডায়েরির পাতায় তুলে নিচ্ছিলেন। মর্গ শব্দটা মনে বড়ই খটোমটো ঠেকছে। ওর বলা সেই কথা, গন্ধটা বড্ড সন্দেহজনক। আমরা রাস্তায় এসে দাঁড়াতে বিধুবাবু প্রশ্ন করলেন, কি বুঝলেন ব্যোমকেশ বাবু? আকাশের দিকে উদাস চোখে তাকিয়ে ও পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে বলল, আজ নাটকের ছন্দ পতন করবে, তবে তার আগে আমার আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলুন। সপ্তপদী দেবীর ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময়কাল কি বলা রয়েছে? ওই তো রাত 11টা থেকে 12টার মধ্যে। বেলগাছিয়া থানায় কখন সপ্তপদী দেবী কল করেছিলেন? এই ধরুন রাত 11:30 হবে। আচ্ছা, সপ্তপদী দেবীর ডেড বডি কোন মর্গে রাখা হয়েছে? কলকাতা মেডিকেল কলেজ ব্যোমকেশ বাবু। বেলগাছিয়া থেকে নটবর থিয়েটারের দূরত্ব কত? প্রশ্নটা ঠিক কাকে করলো সেটা বুঝতে পারলাম না, তবে উত্তরটা এবার আমিই দিলাম। এই তো ট্রামে চেপে মিনিট 20 মতো লাগে। আর বেলগাছিয়া থেকে মেডিকেল কলেজ? সেও তো প্রায় আধা ঘন্টার পথ। কিন্তু রাতের বেলা তখন তো জ্যামজট থাকে না, তখন নটবর থিয়েটার থেকে বেলগাছিয়ার সেই সময় গিয়ে দাঁড়ায় মিনিট 10 কি 15 মিনিটে। বাহন বলতে 4 চাকার টমটম গাড়ি, না হয় পায়ে হেঁটে। হেঁটে গেলে অবশ্য আধ ঘন্টা মতো লাগবে।
আমাদের 2 জায়গায় যেতে হবে। কাছেই টমটম গাড়ি স্ট্যান্ড রয়েছে, মানে ঘোড়ায় টানা টমটম গাড়ি আর কি। এখানকার কাজ সেরে একবার মেডিকেল কলেজের দিকে যাব। অগত্যা আমরা তার সাথে এগিয়ে চললাম স্ট্যান্ডের দিকে। ও যে কি করতে চাইছে সেটা এখনো বুঝতে না পারলেও খানিক আন্দাজ করতে পারছি। অপেক্ষা সন্ধ্যায়, জানি না কি হতে চলেছে। এই যে শুনছো, হ্যাঁ বলেন কর্তা, কই যাবেন? কলকাতা মেডিকেল কলেজ যাবে? সে তো মেলা দূর কথা, আপনি টেরাম বা বাসে করে চলে যান না। না, আসলে ভাবছি তোমার টমটমে যাব, ভাড়া নিয়ে ভাবতে হবে না। এই বলে পকেট থেকে 100টা 10 টাকার বান্ডিল বার করে তার দিকে এগিয়ে দিতেই এতক্ষণ গাছতলায় ছোট্ট ঘোড়ার গাড়িটার ছাউনিতে ঘুমিয়ে থাকা চালকের বিরক্তি প্রকাশ করা মুখটায় যেন আশার আলো পড়ল। আসলে বেচারার কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় বেশ বিরক্ত হয়েছিল, তবে এতগুলো টাকা দেখে তার মন ঘুরেছে। চলেন কর্তা, বসেন। হ্যাঁ, সে তো যাবই, তবে তার আগে তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে। কি বলেন কর্তা? কাল রাতে তোমাদের মধ্যে কেউ 6 ফুট লম্বা, মুখ ভর্তি দাড়ি, এমন কোনো সওয়ারি নিয়ে বেলগাছিয়ার দিকে গিয়েছিলে? না, আমি তো এমন কাউকে নিয়ে যাই নাই কর্তা। আচ্ছা, অন্য কেউ, মানে তোমাদের মধ্যে তো অন্য কেউ তো নিয়ে যেতেই পারে। হ্যাঁ, এই রামাকে একবার জিজ্ঞেস করে আসি। আপনারা একটু দাঁড়ান কেন? জিজ্ঞেস না, যদি এমনটা হয় তাহলে সঙ্গে করে নিয়ে এসো। লোকটা চলে যেতে এবার আমি ওকে প্রশ্ন করলাম, বলি ব্যাপারটা কি হচ্ছে একটু বলবে? সবুর করো ভাইয়া, সবুর করো, সবুরে ফল মেলে। তবে আজ দুপুরের খাবারটা বৌঠানের হাতে আমাদের জুটছে না, জেনেই নাও। কলকাতা মেডিকেল কলেজ থেকে ফিরে আবার নটবর থিয়েটারে যেতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু তুমি ঠিক কাকে সন্দেহ করছো বলো তো? ওই মহন্তকে? ঠিক জানি না ভাইয়া, শুধু হিসেবগুলোকে মেলাতে চাইছি আর কি। যদি মহন্তকে সন্দেহ করো তাহলে তার খুনের মোটিভটা কি? সে তো সবে বিহার থেকে এসেছে। মোটিভ? এটাই তো জানতে চাই, এটাই তো জানতে চাই। তার আগে দেখি হিসেবগুলো মিলছে কিনা। ঠিক সেই সময় আমাদের গাড়ির চালক বছর 18-র এক যুবককে নিয়ে হাজির হলো। কথা, আপনি ঠিক যেমনটা কইছিলেন তেমনই একজনকে কাল রাতে রামা বেলগাছিয়াতে নিয়ে গেছিল। বেশ, আমায় পুরোটা খুলে বলো রমা, কাল ঠিক কি কি হয়েছিল? ছেলেটা খানিকক্ষণ মাথা চুলকে জবাব দিল, আগে লোকটা রাতের বেলা আমার কাছে এসে বলে যে তাকে বেলগাছিয়াতে নিয়ে যেতে হবে। সে কি জোরাজোরি কি কমু, আমার তখন ঘুমে চোখ লেগে আইছিল। লোকটা রীতিমতো কাকুতি মিনতি করে বললে তার নাকি জীবন মরণের প্রশ্ন যেতেই হবে। তো তুমি গেলে? হ্যাঁ কর্তা, যাইতেই হলো, কি আর করুম, অনেকগুলো টাকা দিল যে। লোকটা কি কোনো বাড়ির সামনে গাড়িটা দাঁড় করাতে বলেছিল? না কর্তা, ও মোড়ের মাথায় এসেই নামে গিয়েছিল, তারপর সে কোথায় গিয়েছিল আমি জানি না। লোকটার মধ্যে কি অস্বাভাবিক কিছু দেখেছিলে? অস্বাভাবিক বলতে ওর মুখে কেমন যেন একখান কাটা দাগ, গায়ে পচা গন্ধ, মুখে দাড়ি গো। বেশ বেশ, তুমি যাও, আমাদের যা জানার জানা হয়ে গিয়েছে, যাও। কথোপকথন শেষ করে আমরা টমটমে চড়ে কলকাতার রাজপথে ধুলো উড়িয়ে এগিয়ে চললাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে। আজই এই নিশীথে শয়নে স্বপনে মৃত্যুর আলোকে সতীত্ব ধুয়ে নিজেকে নিষ্কণ্ঠক প্রমাণ করতে চাইছো? হবে না, হবে না, আমি হতে দেবো না। ত্রুটিমুক্ত চরিত্রের ঘ্রাণ মেখে অসতীর তকমা পেয়েছি, কিন্তু এই আমার অভিপ্রায় ছিল না। আমি যে আজও পবিত্র। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। তোমায় মরতে হবে, মরতে হবে তোমায়। সন্ধেটা বেশ জমে উঠেছে। অনেক বছর বাদে আজ দর্শকের সামনে বসে থিয়েটার দেখছি। বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করছে। এই বোধ করি কিছু একটা ঘটে গেল। মেডিকেল কলেজে গিয়ে ও শুধুমাত্র একটি কাজ করেছে। হ্যাঁ, একটি মাত্রই কাজ, আর সেটি হলো কাল রাতে রেজিস্টার খাতা থেকে সমস্ত স্টাফদের এন্ট্রির পাতাটা ছিঁড়ে এনেছে, সেটাও আবার কৌশলে। না, মোহন্তর ব্যাপারে একটা কথাও জিজ্ঞেস করেনি, শুধুমাত্র গেটের দারোয়ানকে আমাদের সাথে খোশ গল্পে ব্যস্ত করে সকলের অলক্ষ্যে ওই পাতাটুকু ছিঁড়ে এনেছে মাত্র। থিয়েটারে আসার পথে শুধুমাত্র একটি কথা সে বলেছিল, যা চেয়েছিলাম পেয়ে গেছি। বিধুবাবুকে নির্দেশ দিয়েছিলেন যে থিয়েটারের আশেপাশে এবং দর্শকদের ভিড়ে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করতে। বলাই বাহুল্য,
এই মুহূর্তে আমাদের আশেপাশে তারা মজুদ রয়েছে। শেষ দৃশ্যের পালা। পর্দার আড়ালে বেজে চলেছে সারেঙ্গি এবং সানাই। গোটা মঞ্চ জুড়ে চলছে ডায়নামোর উজ্জ্বল আলো। চোখ ধাঁধানো আলোই বটে। রং বেরঙের টুনি লাইট জ্বলছে, নিভছে। মঞ্চে এতক্ষণ ধরে এক অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যে সংলাপের দৃশ্য চলছিল। চকিতে অভিনেতা তার প্যান্টের পকেট থেকে বের করে আনলো একটা পিস্তল, অবশ্যই খেলনা পিস্তল, এবং গুলিও নকল। পর্দার ওই প্রান্তে থাকা লোকগুলোকে দেখা যাচ্ছে না, তবে সারি সারি ছায়া, শরীরের আড়ালে আরও একটা দীর্ঘ ছায়া দেখা যাচ্ছে। সে কে, তার ভূমিকা কি, সেটা বুঝে ওঠার আগেই ও আমাদের উদ্দেশ্য করে বলল, সময় এসেছে, আর এক মুহূর্ত দেরি নয়। কিসের যে সময় আর কেনই বা দেরি নয় সেটা বুঝে ওঠার আগেই মঞ্চে হাজির হলেন রতিকান্তবাবু। ঠিক সেই মুহূর্তে ও ছুটতে ছুটতে মঞ্চে এসে দাঁড়ালো। ঠিক তক্ষুনি ফায়ারিংয়ের শব্দ হলো, পরপর দুটো। একটা ওই মঞ্চে থাকা যুবকটির হাতের নকল পিস্তল থেকে, এবং আরেকটি মঞ্চের ওই প্রান্তে পর্দার আড়ালে থাকা দীর্ঘ ছায়া অবয়বটিকে লক্ষ্য করে গুলি চালালো স্বয়ং ব্যোমকেশ। ছোট্ট একটা শব্দ, এবং মুহূর্তের মধ্যে সাদা পুলিশ পর্দার আড়ালে থাকা একজনকে বাইরে টেনে নিয়ে এলো। তার হাত থেকে রক্ত ঝরছে। ব্যাটা বন্দুক তাক করেই ছিল। আপনি সময় মতো না এলে যে কি ঘটতো। হ্যাঁ, আমি জানি। বন্দুকের খাড়া নল পর্দার গায়ে উঁচু হতেই সন্দেহ করেছিলাম। আসলে এদিক থেকে ছুটে আসতো নকল গুলি, কিন্তু রতিকান্তবাবুর মৃত্যুর কারণ হতো ওই আসল গুলি। ফেসে যেত এই নিরপরাধ অভিনেতা যুবকটি। মাটিতে কাঁপতে কাঁপতে বসে পড়লেন রতিকান্তবাবু। আমাদের সকলের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মহন্ত কুমার সাউ। ক্ষতি আপনি করেননি। উনি নিজেই একজন উন্মাদ, সন্দেহবাতিক মানসিক রোগী। আর হ্যাঁ, মহন্ত নয়, দীপ্রপ্রভ সিংহ রায়। গোটা ঘরটিতে এই নামটা শুনে যেন বজ্রপাত হলো। উৎসাহিত জনতা ফিসফিসিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তো মোহন কুমার সাউ ওরফে দীপ্রপ্রভ সিংহ রায়, বাকিটা আমি বলবো না আপনি বলবেন? আসলে একটা ছোট্ট ভুল আপনি করেছিলেন। ওই এন্ট্রির খাতায় সঠিক সময় লিখে 12:45 আপনি মর্গের ভেতর গিয়েছিলেন। মাঝে 1.5 ঘন্টা আপনি কি করছিলেন সেটা তো আমি জানি। তারস্বরে চিৎকার করে উঠল সেই লোকটা। হ্যাঁ, আমি নেভি অফিসার দীপ্রপ্রভ সিংহ। আমি মরিনি, মরণ আমায় ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। ওই দিন গোলার আঘাতে আমি জলে পড়ে যাই। জানি না কিভাবে ভারত মহাসাগরের বুকে অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে কখন যেন তীরে উঠি। শরীরে বল ছিল না, নিঃশ্বাসে কষ্ট, পেটে খাবার নেই। এরপর নিজের নাম বদলে বিহারের এক কাপড়ের জুট মিলে কাজ শুরু করি। বেশ কিছুদিন বাদে আমি আবারও কলকাতায় ফিরে আসি। এরপরের ঘটনা আমাদের জানা মিস্টার সিংহ রায়। আপনি আপনার স্ত্রীকে সন্দেহের বশে খুন করেছিলেন, তার নিজের মাথার চুল দিয়ে দম বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু তার মৃত্যুর ঘটার কারণ হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আসলে মৃত স্বামীকে এইভাবে এত কাছ থেকে মৃত্যুর দূত হিসেবে দেখার আঘাতটা তিনি নিতে পারেননি। আজ রতিকান্তবাবুকেও মারার পরিকল্পনা ছিল আপনার। আপনি জানতেন আজকের নাটকে নকল গুলি চলবে। এই তারই আড়ালে আপনি আপনার খেলা খেলবেন। কেউ আপনাকে সন্দেহ করবে না, কিন্তু আফসোস, আমি তোমায় জীবিত ছাড়বো না গোয়েন্দা ব্যোমকেশ। আমি তোমায় দেখে নেব। বাহ, নামটাও জানেন দেখছি। হ্যাঁ জানি তোমার নাম। তবে তুমি যে আমায় এইভাবে ধরে ফেলবে তা বুঝতে পারিনি। ঠিক আছে, আমিও দেখে নেব। শিকারী যখন নিজেই শিকার, তখন সত্যি বড্ড আফসোস হয়। দেখবেন, অবশ্যই দেখবেন। হ্যাঁ, খেল দেখালেন সেটা তো আমরাও দেখলাম। তবে জেল ভেঙে যদি বেরোতে পারেন তাহলে আপনাকে আমার বাড়িতে সাদর আমন্ত্রণ জানালাম। বিধুবাবু, অপরাধীকে নিয়ে যান এবং এর কঠোর শাস্তির ব্যবস্থা করুন তো।